নেতাজি ভবনে নাগরিক সমিতির উদ্যোগে যে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সেই সঙ্গে সমিতির সকল সদস্যা এবং হলে উপস্থিত ছোট বড় নির্বিশেষে প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য প্রকাশ করি। শৈশবে মা, কৈশোরে মা, যৌবনে প্রাণপ্রিয়া নতুন বৌঠান, একে একে স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিবারের আরো অনেক, প্রায় অর্ধ শতাধিক মৃত্যু তিনি সহ্য করেছেন। এই বিষাদ ঘন জীবনে তিনি আত্মহননের কথাও ভেবেছেন। তিনি রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে আমরা সকলেই অবহিত, কিন্তু তার মনে দুঃখ, বেদনা, হতাশা সম্পর্কে হয়তো কেউ জানে না। কবির জীবনে মরণের নিরবিচ্ছিন্ন বিধ্বংসী ঘটনা ঘটেছিল। আজ আমার বক্তব্য কবির দুঃখ। যে পরিমাণ অসহ শোক তাপ এসেছে জীবনে, তা অন্য কারণ হলে তিনি ভেঙে পড়তেন, কিন্তু রবীন্দ্রনাথ এক মুহূর্তের জন্য তার কাছ থেকে বিচ্যুত হন। তিনি লিখেছেন, ঈশ্বর যদি আরো দুঃখ দেন তবে আমি তাহার শিরোধার্য করিয়া লইব, আমি পরাভূত হইব। ছোট ভাই বুধেন্দ্রনাথ যখন মারা যান, কবির বয়স মাত্র 2 বছর। সেই মৃত্যু তার স্মৃতিতে দাগ কাটে। 1875 সাল, কবির বয়স যখন মাত্র 14 বছর, তখন মারা গেলেন কবির মা সারদা দেবী। 1884 সাল, চারপাশের গাছপালা, মাটি, জল, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব যেমন ছিল তেমন। তার থেকে সত্য হয়ে উঠল কবির মনের, দেহের যিনি সবচেয়ে বেশি ভুবন জুড়ে, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী অভিমানে আফিম খেয়ে আত্মহত্যা করলেন ঠাকুর বাড়ির এক করুণ বিমর্ষ ঘরে। কাদম্বরী দেবীর এই অস্বাভাবিক অপমৃত্যু এবং আত্মহত্যাকে নিয়ে কাটা ছেঁড়া কবির মনে দীর্ঘ রেখাপাত করেছে। সব সময়ের সঙ্গী এই নতুন বৌঠান শুধু যে নিমেষেই চলে গেলেন তা না, কবির জন্য রেখে গেলেন এক জীবন নিকষ কালো অন্ধকার। তার মৃত্যু পরে কবি এক উপন্যাস লেখেন, নাম দেন আত্মা। কবিও আত্মহননের কথা ভেবেছে। বড় ছেলে রথিকে লিখেছিলেন, মৃত্যু আমাকে টানছে, আমি ব্যর্থ, আমার কিছুই হবে না। 1902 সালে মারা গেলেন কবির স্ত্রী মৃণালিনী দেবী, মাত্র 29 বছর বয়স। 1903 সালে অসুস্থ হলেন কবির মেজ মেয়ে রেণুকা, অর্থাৎ রানী। চিকিৎসকেরা হাওয়া বদলের পরামর্শ দিলে কবিতাকে আলমোড়ায় নিয়ে গেল, কিন্তু সেখানে রানী চিকিৎসায় সাড়া দিলেন। এরপরে কবি রানীকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য স্থির করলেন, কিন্তু কিভাবে? এই রোগীকে তো খাট সদ্য শুইয়ে আনতে হবে। অনেক টাকা খরচা করে কয়েকজন কুলিকে রাজি করালেন, যারা
আলমোড়া পাহাড় থেকে রানীকে খাট শুদ্ধ ধুইয়ে স্টেশনে আনবে। আর দীর্ঘ 32 মাইল পর কবি রানীর পাশে পাশে নামবেন স্টেশনে। যখন স্টেশনে পৌঁছালেন তখন সন্ধে হয়ে গেছে, লাস্ট ট্রেন চলে গেছে, আবার কালকে আসবে। কিন্তু এই মেয়েকে নিয়ে তিনি কি করবেন? পাশেই ছিল একটা ডাক বাংলো, সেখানে কয়েকজন ইংরেজ রয়েছে, কিন্তু ইংরেজরা নেটিভদের সামান্যতম জায়গা ছেড়ে দিতে রাজি হলেন না। অবস্থা উনি খুঁজে পেতে একটা ঘর পেলেন, সেখানে সারা রাত রানীর পাশটিতে তিনি জেগে বসে কাটিয়ে। সকালে ট্রেন উঠলেন। ট্রেন যখন লখনৌ স্টেশনে থামলো, কবি রানীর জন্য একটু দুধ সংগ্রহ করতে নামলেন। সংগ্রহ করে কামরায় যখন এলেন, দেখলেন বেঞ্চির ওপরে যেখানে তিনি টাকার ব্যাগটা রেখে গেছেন সেটা নেই, চুরি হয়ে গেছে। খুব রাগ হলো। একে মেয়ের এই অবস্থা, কতটা বদনামা, সারা রাত জেগে থাকা, ইংরেজদের অসভ্যতা, তার উপরে চুরি। আমরা বলি তো চিৎকার করে কাঁদতাম, ট্রেনের কামরা ফাটিয়ে চোরকে গালিগালাজ দিয়ে নিজের অসহায় অবস্থাকে উগরে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তিনি রবীন্দ্রনাথ, যখন তার মনের মধ্যে এই অস্থিরতা, তখন তিনি ভাবলেন তার চেয়ে তো এটা মনে করতে পারি, যে টাকা নিয়েছে সে চুরি করে, আমি ইচ্ছাপূর্বক তাকে দান করেছি। আমার থেকে তার টাকার প্রয়োজন বেশি, তাই আমি তাকে দানই করলাম। যখন বারবার এই কথা মনের মধ্যে বলাতে লাগলেন, তখন মন শান্তি হলো। কলকাতায় আসার কয়েকদিনের মধ্যেই রানী মারা যায়। আর ঠিক সেই দিনই কবির বৈঠকখানায় বঙ্গভঙ্গর আশঙ্কায় এক সভা ডাকা হয়েছে। সভায় বিভিন্ন নেতা নেত্রী আলোচনা করেন রাত 10:30 পর্যন্ত। এরপর কবি অতিথিদের দরজায় বাইরে এগিয়ে দিচ্ছেন। এক সময় দরজার পাশে দাঁড়িয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয় জুতোর ফিতে বাঁধতে বাঁধতে কবিকে জিজ্ঞেস করলেন, ভালো কথা রবিবাবু, আপনার মেয়ে আর আছে কেন? একটু ভালো তো? কবি শান্ত গলায় উত্তর দিলেন, সে আজ দুপুরে মারা গেছে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয় মাথা নিচু করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেছে। কল্পনা করা যায়? এ কোনো উদাত্ত মহাকাব্যে নয়, বিচ্ছিরি গ্লানিময় বাস্তবের এক রক্ত মাংসের মানুষ এই স্ট্র্যাটেজি গ্রহণ করেছিলেন। এই পরিস্থিতি নিজের গণ্ডিকে পেরিয়ে যাওয়ার স্বাভাবিক ক্ষমতা এবং বাইরের কোনো কিছু যাতে তার